সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দ্রুত ভোট ছাড়া কোনো পথ নেই বললেন তারেক রহমান। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যয় ইসির। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা সবাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 12 কেজি এলপি গ্যাসে বাড়ল 19 টাকা। রমজানে বাড়বে না পণ্যের দাম বললেন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন সার্জিস। চীনের ঋণে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াচ্ছে সরকার। ব্যয়ের 88% টাকা দিচ্ছে বেইজিং জানালেন উপদেষ্টা। হাসিনা আমলের মেগা প্রকল্পকে বোঝা আখ্যা। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। পরকালীন মুক্তির ফরিয়াদ। ফেরার সময় পথে পথে ভোগান্তির অভিযোগ। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানাতে সংবাদ সম্মেলন করছেন শিক্ষার্থীরা। আমরা সরাসরি যাচ্ছি তাদের সংবাদ সম্মেলনে। রেলগেট এবং লিংক রোড, গুলশান লিংক রোড, আমি আবারও বলছি, আগামীকাল সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে। আমরা অবরোধ ঘোষণা করছি। অবরোধের অংশ হিসেবে থাকছে আমতলী, মহাখালী রেলগেট এবং গুলশান লিংক রোড। শুধু তাই নয়, আপনারা জানেন আমরা বারবার শুধু ঘোষণাই দিয়ে যাচ্ছি আমাদের অবরোধের কথা, এবং বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন দিক বিবেচনা করে আমরা শিথিল করছি। তবে আগামীকাল থেকে কোনো শিথিল হচ্ছে না। একই সাথে তিতুমিরের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সংগ্রাম করছে, রাষ্ট্র বারবার দ্বিচারিতা করছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। যতদিন দাবি মেনে না নেওয়া হবে, তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ, পরীক্ষা এবং এখানে প্রবেশ নিষেধ থাকবে। যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় তবে এই তিতুমিরের গেটের তালা খোলা হবে, তার আগে নয়। আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত যে সময়, এর মাঝে আমরা রাষ্ট্রকে বেঁধে দিচ্ছি যে কোনো সময়, বিশেষ করে বিকেলের মধ্যে যদি আমাদের সাথে যোগাযোগ করা না হয় এবং আমাদের দাবি, যেটি মূল দাবি, তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয়, তবে মনে রাখবেন এটাই শেষ নয়। জনদুর্ভোগ তৈরি করবেন না, আমাদের বাধ্য করবেন না। আমরা চাই, গতকালকেও বলেছি, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা পড়ার টেবিলে ফেরত যেতে চাই। এই যে আমার পেছনে যারা অবস্থান করছে, যারা অনশনে রয়েছে, মায়া জিনিসটা কি তা হয়তো আমরা রাষ্ট্র থেকে দেখতে পেলাম না। 24-এর আন্দোলনের পরে একটা বিষয় আমাদের স্পষ্ট হয়ে গিয়েছিল যে শিক্ষার্থী বান্ধব একটি রাষ্ট্র হবে, যে রাষ্ট্র শিক্ষার্থীদের দিকে বিবেচনা করবে, তাদের নিয়ে চিন্তা করবে, তাদের কথাগুলো সারা বিশ্বের কাছে পৌঁছে দিবে। আমরা জানি হয়তো তিতুমিরের শিক্ষার্থীদের এই সময়ের আন্দোলনের কারণে অনেকেই মনে কষ্ট নিয়ে আছেন এবং অনেকে অনেকভাবে কথা বলছেন। আমরা আপনাদের সন্তান, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাষ্ট্র আমাদের সাথে ইচ্ছা করে দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতার শেষ আমরা চাই। আমরা চাই না
আমার শিক্ষার্থী ভাইয়েরা রাস্তায় এভাবে কাতরাতে থাকুক। 3 জন অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছে, তাদের দিকে তাকানোর মতো শক্তি আমাদের 35,000 শিক্ষার্থী নেই। আমরা দেখেছি ইতিপূর্বেও আপনারা বিভিন্ন জায়গায় রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা গিয়ে কথা বলেছেন। কথা বলতে আসলে সমস্যাটা কোথায় এটা তিতুমিরের শিক্ষার্থীরা জানে না। অনশনের পক্ষ থেকে, অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে 2টি দফা, আমাদের 3টি দফা ঘোষণা এসেছে। সেই 3টি দফা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর দফা, তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমির বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। আজকে যে বিষয়টি আপনারা দেখেছেন, আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, তাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তিনি যে কথাটি বলেছেন আসলে কতটা যৌক্তিক আপনারা ভেবে দেখবেন। চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানাতে সংবাদ সম্মেলন করছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আমরা সরাসরি তাদের সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলাম। এদিকে সময় বেঁধে দিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে করা যৌক্তিক নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে তিনি আরও জানিয়েছেন, তিতুমির সহ 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে কমিটি। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি দায়বদ্ধ উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছর জুনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। বিকেলে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদে সম্পৃক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন গঠন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেছেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় প্রত্যয় রয়েছে কমিশনের। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা সবাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। 2025-এর ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব। সংস্কার সেটা যদি করতে দেয় তাহলে 2026-এর জুন নাগাদ নির্বাচন করা সম্ভব। উন্নত চিকিৎসা, স্থায়ী পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনরত জুলাই অভ্যুত্থানে আহতদের কল্যাণে চলতি সপ্তাহেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর ও নীতিমালা গঠন করে তাদের আজীবন চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে অধিদপ্তরে 232 কোটি টাকা বরাদ্দও দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত এবং আগামী জুলাইতে প্রতিশ্রুতির বাকি 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হবে। জুলাই অভ্যুত্থানে আহতদের চলমান আন্দোলনের মাঝেই করণীয় নির্ধারণে সচিবালয়ে বৈঠক করেন 7 উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণে চলতি সপ্তাহেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে দপ্তর ও নীতিমালা গঠন করে তাদের চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেবে সরকার। আমরা একটা নীতিমালা করছি, ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা
এককালীন 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। আহত যারা হয়েছেন 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে। অবশিষ্ট 20 লাখ টাকা আগামী বছর জুলাই থেকে দেওয়া হবে। উন্নত চিকিৎসা দিতে এ পর্যন্ত গুরুতর আহত 30 জনকে বিদেশে পাঠানো হয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এবার চিকিৎসা ও পরামর্শ দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। আমরা চিকিৎসার ক্ষেত্রে কোনো কার্পণ্য আমরা করি নাই। আমরা এই পর্যন্ত 30 জনকে বিদেশে পাঠিয়েছি, কেউ সিঙ্গাপুরে, কেউ ব্যাংককে। মুসা, তার জন্য আমাদের 6,37,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। জুলাই আন্দোলনে আহতদের মধ্যে এ পর্যন্ত 12,900 জনের নাম বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রসূন আশিস। সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1,478 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর কথা জানায় বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানিয়েছেন, আজ সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে 14 জানুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1,459 টাকা নির্ধারণ করা হয়। এদিকে অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ভোক্তা পর্যায়ে 89 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। যেহেতু ভ্যাটের অর্ডার রেট যদি চেঞ্জ হয়, নিত্যপণ্যের মজুদে কোনো ঘাটতি নেই, তাই রমজানে পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় বাজার নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন, চাহিদা ও সরবরাহের সঠিক তথ্য নিশ্চিত করে সরবরাহ ব্যবস্থাপনার জন্য কমিশন গঠনের দাবি করেন ব্যবসায়ীরা। তবে ছাত্র প্রতিনিধিদের দাবি, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। বাজারে পণ্যের উচ্চ দামে পড়ছে ভোক্তার হাত। দাম নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিলেও কাজে আসছে না। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে রোববার রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে নীতি সম্মেলন হয়েছে, যেখানে বাজার স্থিতিশীলতায় নানা ঘাটতির কথা উঠে আসে। মানুষের আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই তার ব্যয় বাড়ছে এবং সেই কারণে খাদ্যের বাজারটি প্রসারিত হচ্ছে। কিন্তু এই প্রসারিত বাজারটিকে যদি আমি বলি যে আমার কাছে মনে হয়েছে যে উত্তরোত্তর বাজারটি আরও বেশি আনরেগুলেটেড হয়ে যাচ্ছে। ভোক্তার অসহায়ত্বের শেষ কোথায়, এ নিয়ে প্রশ্ন তোলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। আর চিরচেনা যুক্তি তুলে ধরে পণ্য মূল্য বাড়ার কারণ ব্যাখ্যা করেন ব্যবসায়ীরা। বৈষম্য বিলোপের কথা বলে যে সরকার দায়িত্ব নিয়েছেন, বৈষম্য তো প্রতিনিয়ত বাড়তেছে। যখন এই পণ্যগুলো আমরা কিনতে চাই, তারা কিন্তু একটা প্রিমিয়াম চার্জ করে, এটা কান্ট্রি রেটিংয়ের উপরে হয়। সো আমাকে কিন্তু ওই জায়গায় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যখন কিনেন একই পণ্য, আমাকে কিন্তু বেশি দিতে হয়। আমাদের কাছে যদি সঠিক তথ্য থাকতো তাহলে আগেই আমরা আমদানি করতে পারতাম। আমাদের ভোক্তারা যে অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে সেইটা আশা করি করতে হতো না। বাজারে অস্থিতিশীলতার দায় বিগত সরকারকে দিয়ে আসন্ন রমজানে দ্রব্যমূল্য না বাড়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। সরকারকে সহায়তার কথা জানায় রাজস্ব বোর্ড ও ট্যারিফ কমিশন। আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নেই। গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। সরকারের কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণ করতে হয়। যখন দেখা যায় যে অল্প কজন মাত্র একটা বিজনেসকে ফ্যাসিলিটেট করছে, তখন সরকারের উচিত এটা ওপেন করে দেওয়া। তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা সম্ভব নয় বলে মনে করেন ছাত্র প্রতিনিধিরা। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একজন করে অন্তত মুখপাত্র থাকা এখানে আলটিমেটলি তাদের সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব নয় বলে আমার এই অল্প সময়ের অভিজ্ঞতা বলে। চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে রাজনীতিবিদদের সৎভাবে উপার্জনের পথ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন জাতীয় নাগরিক কমিটির এই নেতা। বিজনেসম্যানরাও অনেক ক্ষেত্রে তাদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। পরিবহন খাতের ডন হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও 86 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। মামলা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর বিরুদ্ধে। এছাড়াও বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ ও যন্ত্রপাতি ক্রয়
অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। ছিলেন হাসিনা সরকারের নৌ পরিবহন মন্ত্রী। সেই মন্ত্রণালয়ের কাজে আলোচিত না হলেও শ্রমিক নেতা হিসাবে সবসময় আলোচনা ছিলেন শাহজাহান খান। পরিবহন সেক্টরে খান সাহেব হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে শ্রমিকদের কল্যাণের কথা বলে সড়ক থেকে 1421 দিনে প্রায় 7,000 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এবার স্ত্রী, সন্তান ও তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা 3 মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 86 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সন্দেহজনকভাবে 86 কোটি 69 লক্ষ টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফরিদপুর 4 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সহ 6 জনের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগেও মামলা করেছে দুদক। 10টি বেনামি হিসাব খুলে তাতে মোট 4 কোটি 14 লক্ষ টাকা জমা রাখেন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 750 শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। মিলেছে যন্ত্রপাতি ক্রয় অনিয়ম এবং প্রশিক্ষণপ্রাপ্ত 157 জনের নিয়োগের ক্ষেত্রে নানা অসঙ্গতি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালি ফুল চাষিরা। অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষিরা। গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুল। পুরো গদখালি পানিসারা অঞ্চল সেজেছে ফুলের সাজে। মাঠে মাঠে শোভা পাচ্ছে হৃদয় আকৃষ্ট করা এসব ফুলে। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয় ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে ফুলের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আসন্ন বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফুল চাষিরা। সামনের দিনগুলোতে মনে হয় আমরা একটা ভালো দাম পাবো। আমি আশা করছি আমি 5 থেকে 6 লাখ টাকার ফুল বিক্রি করতে পারবে। যে টাকাটা আমরা পাই এই টাকাটা হয়তো আমাদের লাভের দিকে একটু আগে নিয়ে যায়। 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন এই কেন্দ্র করে আমাদের এখানে চাষিরা যে পরিমাণ মাঠে ফুল মজুদ আছে, উৎপাদন খুব ভালো হয়। ইনশাল্লাহ এখান থেকে 100 কোটি টাকার উপরে আমরা ফুল বিক্রি করব। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয় এবং ব্যবসায়ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ জড়িত। সময় সংবাদ, যশোর। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগটির ময়দান ছাপিয়ে আশপাশের এলাকায় পরিণত হয় জনসমুদ্রে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে ঢল নামে মুসল্লির। দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানান পরকালীন মুক্তি লাভের। তোহা খান তামিমের রিপোর্ট। শূন্যে 2 হাত তুলে সৃষ্টিকর্তার সমীপে ধর্মপ্রাণ মুসলমানদের অসহায় আত্মসমর্পণ। মনের যত অব্যক্ত কথা গড়িয়ে পড়া চোখের পানিতে ফরিয়াদ মহান রবের দরবারে। রোববার সকাল 9টার পর শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের আখির মোনাজাত। 160 একরের মূল ময়দান ছাপিয়ে প্রধান সড়ক, ফুটপাত আর অলিগলিতে অবস্থান নেন মুসল্লিরা। বাদ যায়নি বিভিন্ন ভবনের ছাদও, এমনকি তুরাগ তীরে নোঙর করা নৌকাতেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে বেয়াদবি করে এই জন্য আমরা আসিছি। আল্লাহর কাছে আমার বাংলাদেশের শান্তি এবং পরিবারের শান্তি আর আমার সকল মানুষের
তিনি শান্তি কামনা আদায় করি। আমাদের চলাফেরায় ওঠা বসা আমাদের অনেক গুনাহ হয়, এই গুনার জন্য মাফের আশা আমরা এখানে বিশ্ব ইজতেমা আখিরি মুনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে সবার কাছে দোয়া আছে যে যাতে আল্লাহ শান্তি রাখে, দেশে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এর আগে ফজরের নামাজের পর শুরু হয় বক্তব্য, চলে আখিরি মোনাজাত পর্যন্ত। অনেকে মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকেই অবস্থান নেন। প্রায় আধা ঘন্টার এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর আহমেদ। দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত উম্মতকে হেদায়েত দান করেন। পুরো পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পাওয়া যায়। আল্লাহ সকলকে ভালো বসিবত রাখুক। আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে হেদায়েত দান করুক। মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়ে চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিকর্তার রহমত, ক্ষমা আর কল্যাণ লাভের আশায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করেছেন, ব্যক্তি উন্নয়ন সহ সমাজ সংস্কারে কাজে লাগাবেন, এমনটাই প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দেখছেন রাত 11টার সময়। সঙ্গী থাকুন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।